বন্ধুরা, আজকের ক্লাসে আমরা সংকোচনশীলতা গুণাঙ্ক আর অ্যামাগা বক্র নিয়ে আলোচনা করব। তো সংকোচনশীলতা গুণাঙ্ক, যেটাকে জেড দিয়ে প্রকাশ করা হচ্ছে, এটা আসলে কি? কোনো গ্যাসের পিভি আর এনআরটি এর অনুপাতকে আমরা বলবো ওই গ্যাসটার সংকোচনশীলতা গুণাঙ্ক। সো এটাকে ম্যাথমেটিক্যালি লিখলে কীরকম হয়? এরকম একটা জিনিস, জেড ইকুয়াল টু পিভি বাই এনআরটি। বাট এইখানে যে ভিটা দেখতে পাচ্ছ, এই ভিটা কিন্তু আমরা নর্মালি পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রের যেই ভি হিসেবে শিখেছি সেটা না, বরং এই ভিটা বোঝাচ্ছে বাস্তব গ্যাসের জন্য আয়তন। অর্থাৎ আমি যদি লিখে দেখাই, আমরা যেই সূত্রটা শিখে এসেছিলাম পিভি ইকুয়াল টু স্মল এন ক্যাপিটাল আর ক্যাপিটাল টি, এইখানের ভিটা হচ্ছে আদর্শ গ্যাসের আয়তন, আর এই সূত্রের ভিটা হচ্ছে বাস্তব গ্যাসের আয়তন। সো আমরা এই সূত্রটাকে নিয়ে যদি কাজ করি, এই সূত্রের ভিটাকে এক পাশে রাখলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে এনআরটি বাই ক্যাপিটাল পি। আবার এই সূত্রটাকে নিয়ে যদি কাজ করি, এই সূত্রটা থেকে আমরা কি লিখতে পারি? এই সূত্রটা থেকে আমরা ভিটাকে ওপরে রেখে ভি রিয়েল গ্যাস সেটা রাখলাম, আর এনআরটি তো নিচে ছিলই, আর ওপরে যে পিটা ছিল সেটাকে নিচে নিয়ে আসলে কি ভাগ আকারে চলে আসবে। সো ভাগ আকারে চলে আসলে এনআরটি বাই পি এরকম একটা ফর্ম ধারণ করবে। সো একটু চিন্তা করে দেখো তো, এটা আমার কি আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন, আমি ভিন্ন কালার দিয়ে দেখাই, এটা আমার আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন, যেটা এনআরটি বাই পি। আবার এখানেও একটা কি এনআরটি বাই পি ফরম্যাট পাচ্ছি, তার মানে এটার বদলে তো আমরা এই জিনিসটা লিখে দিতে পারি। সো আমরা যদি এই জিনিসটা লিখে দিই, তাহলে আমার সূত্রটা কেমন দাঁড়াবে? এরকম একটা সূত্র দাঁড়াবে, রাইট? সো এইখানে লবে আছে কি আদর্শ বাস্তব গ্যাসের আয়তন, আর হরে আছে কি? হরে আছে আমার আদর্শ গ্যাসের আয়তন। তো এটার নামটা দেখেই তোমাদের বুঝে ফেলার কথা, এটা কেন বলা হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক। সংকোচনশীলতা আসলে কি বোঝানো হয়? আয়তনগতভাবে যে কমে গেলে সেটাকেই তো আমরা বলি সংকোচন, রাইট? সো ভি রিয়েল গ্যাস অর্থাৎ বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের তুলনায় কতখানি সংকুচিত হয়েছে কি হয়নি, সেটাই কিন্তু আমরা জেড থেকে জানতে পারি। সেজন্যই এর নাম হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক। তো সংকোচনশীলতা গুণাঙ্ক থেকে কি জানা যায়? জানা যায় কোনো বাস্তব গ্যাস একই পরিমাণ আদর্শ গ্যাস হতে কতখানি সংকুচিত। যদি আমরা কখনো হিসাব করি, পি জানা থাকলে, ভি রিয়েল গ্যাস জানা থাকলে, এন আর টি জানা থাকলে, হিসাব করে যদি আমি জেড ইকুয়াল টু 1 পাই, তাহলে আমি সিদ্ধান্ত নিব ওই গ্যাসটা, যেই গ্যাসটার জন্য আমরা হিসাব করলাম এই রাশিমালাটা, সেটা বাস্তব গ্যাসের রাশিমালা হলেও সেটার আচরণ আদর্শ গ্যাসের মতো, অর্থাৎ সেটাকে আমরা আদর্শ গ্যাস হিসেবে স্বীকৃতি দিতে পারি। অর্থাৎ তুমি যদি একটা বাস্তব গ্যাস নিয়ে যদি এই হিসাবটা করো, বাস্তব গ্যাসের আয়তনই বসালে, কিন্তু হিসাব করে তুমি দেখলে জেডের মান 1 আসলো, তাহলে তুমি সিদ্ধান্ত নিতে পারো ওই বাস্তব গ্যাসের আচরণ আদর্শ গ্যাসের মতো। আবার জেডের মান যদি তোমার 1 থেকে কম আসে, তাহলে তুমি কি সিদ্ধান্ত নিতে পারো? জেডের মান 1 থেকে কম আসা, দ্যাট মিনস আলটিমেটলি কি বোঝাচ্ছে? ভি রিয়েল গ্যাসটা ছোট এটার তুলনায়, হরের তুলনায়, তাই না? সো এটা ভি জেড যদি 1 থেকে কম আসে, তাহলে আমাদের বুঝে ফেলতে হবে বাস্তব গ্যাসটা সংকুচিত। কার তুলনায় সংকুচিত? একই পরিমাণ আদর্শ গ্যাসের তুলনায় সংকুচিত। আবার জেড যদি গ্রেটার দেন 1 আসে, তাহলে আমাদের কি বুঝতে হবে? তাহলে আমাদের বুঝতে হবে বাস্তব গ্যাসটা প্রসারিত। কার তুলনায় প্রসারিত? আমার আদর্শ গ্যাসের তুলনায় প্রসারিত। সো আমরা এই সিদ্ধান্তগুলো নিতে পারি জেড থেকে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস জানা যায়, যেগুলো আমাদের ম্যাথে কাজে লাগে, কোনো বাস্তব গ্যাস আদর্শ গ্যাস হতে কতখানি বিচ্যুত আচরণ দেখাচ্ছে। অর্থাৎ অনেক গ্যাসই তো বাস্তব গ্যাস হতে পারে, বাট কোনো গ্যাস বাস্তব হলেও তার আচরণটা প্রায় আদর্শ গ্যাসের কাছাকাছি হতে পারে। আবার কোনো গ্যাস বাস্তব গ্যাস হলে তার আচরণটা আদর্শ গ্যাস থেকে অনেকখানি বিচ্যুত হতে পারে, তাই না? সো কোনো গ্যাস আদর্শ গ্যাসের প্রায় কাছাকাছি আচরণ প্রদর্শন করতে পারে। সো কোন গ্যাসটা আদর্শ গ্যাসের কাছাকাছি ধর্ম প্রকাশ করছে, আদর্শ গ্যাসের মতন ধর্ম প্রকাশ করছে, আর কোন গ্যাসটা আদর্শ গ্যাসের ধর্ম থেকে অনেক বিচ্যুত একটা ধর্ম প্রকাশ করছে, সেই জিনিসগুলো আমরা জানতে পারি এই রাশিমালাটা যদি হিসাব করি। অর্থাৎ আমি কোনো গ্যাসের জন্য, বাস্তব গ্যাসের জন্য জেড বের করব, জেড বের করে যেই মানটা আসছে সেই মানটা এখানে বসালে আমি জেড মাইনাস 1 মডুলাস, অর্থাৎ এখানে একটা ভ্যালু আসবে, রাইট? সো প্লাস মাইনাস থাকবে না, শুধু একটা ভ্যালু আসবে। ওই ভ্যালুটাই আসলে রিপ্রেজেন্ট করবে আদর্শ গ্যাস হতে বাস্তব গ্যাসটা কতটুকু বিচ্যুত। এই মানটা, বিয়োগফলের মানটা যত বেশি হবে আমরা বলবো তত বেশি বিচ্যুত। ধরো তোমার দুইটা গ্যাস আলাদা আলাদা করে উদ্দীপকে দেওয়া আছে, দুইটাই বাস্তব গ্যাস, দুইটার জন্য এই রাশিমালাগুলো দেওয়া আছে। সো দুইটার জন্য তুমি জেড বের করলে, সো প্রথম গ্যাসের জন্য এই সূত্রে ব্যবহার করে তুমি ধরো পেলে 0.1, দ্বিতীয় গ্যাসের জন্য জেড বের করে এই সূত্রে বসানোর পরে তুমি পেলে ধরো 0.2। তাহলে তুমি সিদ্ধান্ত নিতে পারো যে প্রথম গ্যাস যেটার জন্য এই হিসাবটা করে 0.1 এসেছিল,
সেটা আসলে আদর্শ গ্যাসের কাছাকাছি আচরণ প্রদর্শন করছে। আর যেই গ্যাসটার জন্য এই জিনিসটা হিসাব করে 0.2 এসেছে, সেটা আদর্শ গ্যাস হতে বিচ্যুত আচরণ প্রদর্শন করছে। সো আমরা চলো এই সূত্র দিয়ে তাহলে কিছু ম্যাথ করে ফেলি, তাহলে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 100 কিলোপ্যাসকেল চাপে 1 মোল গ্যাসের আয়তন 24.5 ডেসিমিটার কিউব। উল্লেখিত তাপমাত্রা ও চাপে গ্যাসটির আদর্শ আচরণ হতে বিচ্যুতি প্রকাশ করো। অর্থাৎ আমার এখানে পি পাচ্ছি, টি পাচ্ছি, ভি পাচ্ছি, এন পাচ্ছি। সো আমি যদি এগুলো বসিয়ে দিই, সো আমাকে একটা গ্যাস দেওয়া আছে, এই গ্যাসটার জন্য টি, পি, এন, ভি দেওয়া আছে, বাট আমি এগুলো এসআই এককে না পেলে আমার কি করতে হবে? অবভিয়াসলি এসআই এককে নিয়ে নিতে হবে। সো আমি তাপমাত্রাকে 273 যোগ করে আমরা ক্যালভিনে নিয়ে নিলাম। চাপ 100 কিলো প্যাসকেল ছিল, সেটাকে আমি 1000 দিয়ে গুণ দিয়ে আমি 10⁵ প্যাসকেলে নিয়ে নিলাম। আর মোল পরিমাণ যেটা 1 মোল, সেটা আমার এসআই এককেই আছে। আর আয়তন 24.5 ডেসিমিটার কিউব, এটাকে আমরা 24.5 × 10⁻³ মিটার কিউবে নিয়ে নিয়েছি। সো আমরা এসআই এককে কনভার্ট করে আমরা এখন জেড হিসাব করব। সো জেড যদি হিসাব করি PV/NRT, সো আমি PV/NRT সবগুলো ভ্যালু যদি বসাই, আর এর ভ্যালু মুখস্থ রাখতে হবে 8.314। সো বসালে আমার জেড এর ভ্যালু পাচ্ছি 0.982। এটা থেকে কিন্তু একটা জিনিস সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারি, আমরা যেই গ্যাসটার জন্য কাজ করেছি সেটা আদর্শ গ্যাস নয়, কারণ এটা 1 আসেনি। 1 আসলে বলতাম এটা আদর্শ গ্যাস, ঠিক আছে? সো আমরা এখন আদর্শ গ্যাস হতে কতটুকু বিচ্যুতি সেই মাত্রাটা বের করব। সেই মাত্রাটার জন্য ফর্মুলা কি? Z-1 মডুলাস। সো জেড এর ভ্যালু আমরা বসিয়ে দিলাম, -1 মডুলাস যদি করি তাহলে আমার কত আসে? 0.018। অর্থাৎ এটা হচ্ছে যেই গ্যাসটার জন্য আমরা কাজ করেছি সেই গ্যাসটার আদর্শ গ্যাস হতে বিচ্যুতির মাত্রা কতটুকু, অর্থাৎ কতটুকু ধর্মচ্যুত দেখাচ্ছে। তো আমরা জেনে গেলাম যে কিভাবে একটা গ্যাস আদর্শ কি আদর্শ নয় সেটা ডিটেক্ট করতে হয়, আর যদি বাস্তব গ্যাস হয়েও থাকে তাহলে তার বিচ্যুতির পরিমাণটা কত আদর্শ গ্যাস হতে সেটাও হিসাব করা শিখলাম। তো আমরা এখন একটু গ্রাফ নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসেও গ্রাফ নিয়ে অনেক ডিটেলসে আলোচনা করেছি। সো আমরা এখন একটা গ্রাফ আঁকবো। কি গ্রাফ আঁকবো? জেড ভার্সেস পি গ্রাফ, অর্থাৎ সংকোচনশীলতা গুণাঙ্ক বনাম চাপের একটা গ্রাফ। সো জেড আমার টার্মটা কি? ওয়াই রাশি। আর পি আমার টার্মটা কি? এক্স রাশি। সো জেড ভার্সেস পি, এই যে গ্রাফটা আমরা আঁকবো, সো এটা আমরা কীভাবে আঁকতে পারি? PV/NRT প্রথম ধাপ অনুসারে কী করতে হয়? সূত্র নির্বাচন করতে হয়, আমরা বলেছিলাম আগের ক্লাসে। দ্বিতীয় ধাপে কী করতে হয়? PV/NRTকে এক পাশে করে বাকি আরেক পাশে 1 রাখতে হয়, 1 রাখলাম। তারপরের ধাপে কি করব? আমার যেহেতু PV/NRT = Z, সো আমি জেড বসালাম, আর আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ স্থাপিত রাশি অর্থাৎ জেড আর পি বাদে যারা আছে তাদেরকে ধ্রুবক ধরবো। সো আমার এখানে 1 আছে, 1টাকেই ধ্রুবক ধরলাম। এটাকে ইন্ডিকেট করলাম কিভাবে? রেড মার্ক দিয়ে, রাইট? সো আমরা এর পরের লাইনে কি করি? এর পরের লাইনে আমরা সমানুপাতিক সম্পর্কগুলো দাঁড় করাই। কিন্তু আমি এখানে খেয়াল করে দেখছি যে y=x জাতীয় রাশি পাচ্ছি না, অর্থাৎ z এর পরে এখানে কি p জাতীয় কিছু পাচ্ছ না, তার মানে y রাশিটা x রাশির সাথে সম্পর্কিত নয়। সো এটাকে আমরা কিভাবে লিখি যে এরকম যে z p এর সমানুপাতিক নয়। সো z যদি p এর সমানুপাতিক না হয় তাহলে আমরা লিখতে পারি এরকম y x এর সমানুপাতিক নয়। সো y x এর সমানুপাতিক না হলে গ্রাফটা আসলে কিরকম দাঁড়াবে? গ্রাফটা আসলে দাঁড়াবে এইরকম যে z ভার্সেস পি গ্রাফ একটা এক্স অক্ষের সমান্তরাল রেখা, আর এই এক্স অক্ষের সমান্তরাল রেখাটার মান কত দিয়ে যাবে সেটাও আমরা জেনে যাই। z=1 যেহেতু পেয়েছিলাম, সো 1 দিয়ে এই রেখাটা গমন করবে। সো এই যে গ্রাফটা আঁকলাম, এই গ্রাফটা কার জন্য? এই গ্রাফটা আমরা এঁকেছি আদর্শ গ্যাসের জন্য। তো আদর্শ গ্যাসের জন্য আমরা এরকম একটা গ্রাফ ড্র করতে পারি। সো আমরা এছাড়াও এই যে অ্যামাগা বক্র পড়ব বলেছিলাম, এটাই হচ্ছে আমাদের সেই অ্যামাগা বক্র। অ্যামাগা বক্র বেসিক্যালি কী করে? জেড ভার্সেস পি গ্রাফ, অর্থাৎ জেড ভার্সেস পি গ্রাফ নিয়ে ডিল করে। আর এইটা আমার কি শিখেছি যে যেটা 1 দিয়ে যাবে সেটা আমার কি আদর্শ গ্যাসের জন্য, আমরা এর আগের স্লাইডে আদর্শ গ্যাসের জন্য জেড ভার্সেস পি গ্রাফটা বের করেছি। অ্যামাগা বক্রে বেসিক্যালি আদর্শ গ্যাস ছাড়াও অনেকগুলো বাস্তব গ্যাসের জন্য এক একটা জেড এর মানের জন্য এক একটা পি এর মান, এক একটা পি এর মানের জন্য এক একটা জেড এর মান বসিয়ে আমাদের আরও কয়েকটা গ্রাফ আঁকা হয়েছে। যেমন তোমরা কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে দেখছো, এখানে মিথেনের ক্ষেত্রে দেখছো, অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখছো, হাইড্রোজেনের ক্ষেত্রে দেখছো, হিলিয়ামের ক্ষেত্রে দেখছো। দেখো এরা কিন্তু একটা ভিন্ন ভিন্ন রকমের গ্রাফ দিচ্ছে। হাইড্রোজেন, হিলিয়াম এরা একটা স্ট্রেট লাইন দিচ্ছে, আর কার্বন মনোক্সাইড, মিথেন, অ্যামোনিয়া ভারী গ্যাসগুলো আমার কি করছে? একটু কার্ভ হয়ে প্রথমে কম ছিল, পি বাড়ার সাথে সাথে জেডের মান কম ছিল, পরে
পি বাড়ার সাথে সাথে জেড এর মান আবার বাড়া শুরু করেছে, রাইট? সো এই গ্রাফটা থেকে আসলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, মানে অ্যামাগা বক্র থেকে আমরা আসলে কি শিখতে পারি? এই গ্রাফগুলোই আসলে অ্যামাগা বক্র। সো এটা থেকে শেখা যায় যে বাস্তব গ্যাসে আদর্শ গ্যাসের আচরণ হতে কতটুকু বিচ্যুত সেটা জানা যায়। আর আরেকটা জিনিস জানা যায় যে সেটা হচ্ছে বাস্তব গ্যাস অল্প চাপে, এখানে স্পেলিংটা মিস্টেক হয়েছে, সো বাস্তব গ্যাস অল্প চাপে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, রাইট? সো তোমরা তাই কিন্তু দেখতে পাচ্ছ যে আমাদের যখন চাপটা অল্প, দেখো পি যখন বাম দিকে আছে, সো এই জায়গাটার মধ্যে জেড এর ভ্যালু কত? সবারই 1 না? সো এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে যখন চাপের মান অনেক অল্প তখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। আমরা প্রথম ক্লাসটা করেছি, একদম প্রথম ক্লাসে কিন্তু একই কথা বলেছিলাম, রাইট? উচ্চ তাপমাত্রায় আর অল্প চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। তো এখানে কিন্তু তাই দেখা যাচ্ছে অ্যামাগা বক্র থেকে, যে বাস্তব গ্যাস অল্প চাপে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। আবার আসি আকৃতিগতভাবে বড় গ্যাস, সেগুলোতে চাপ প্রয়োগে প্রথমে সংকুচিত হয়, এরপরে প্রসারিত হয়। দেখো যেই গ্যাসগুলো যেমন কার্বন মনোঅক্সাইড, মিথেন, অ্যামোনিয়া, এগুলো কি আকৃতিগতভাবে বড় কার তুলনায়? হাইড্রোজেন, হিলিয়াম, এসব ছোট ছোট গ্যাসের তুলনায়। সো এগুলোতে তুমি যতই চাপ প্রয়োগ করছো ততই কি জেড এর মান 1 থেকে কমছে না? সো 1 থেকে কম হওয়া মানে কি? আমরা পড়ে এসেছি জেড এর মান যদি 1 থেকে কম হয় তাহলে সেটা আদর্শ গ্যাস হতে কম আয়তন ক্যারি করে, অর্থাৎ সংকুচিত হয়ে গিয়েছে, সেটা বোঝাচ্ছে, রাইট? সো জেড কমছে, দ্যাট মিনস সংকুচিত হচ্ছে। সো চাপ বাড়ানোর সাথে সাথে সংকুচিত হচ্ছে। তো একটা সময় পর্যন্ত তারা সংকুচিত হয়, এরপরে কিন্তু তারা সংকুচিত না হয়ে বরং তারা প্রসারিত হওয়া শুরু করে। প্রসারিত হওয়া শুরু করে কীভাবে বুঝলাম? কারণ জেড এর মান দেখো কিছু দূরে যাওয়ার ফলে কমেছিল, তারপরে আবার চাপ বাড়ানোর ফলে সেটা কিন্তু বাড়ছে। তোমরা বলতে পারো ভাইয়া আসলে কেন এই জিনিসটা ঘটে? আমি একটু এঁকে দেখাই। যদি তোমাদের ধর একটা বক্স আছে, সো এই বক্সের মধ্যে কিছু গ্যাস আছে, তোমরা ভাবতে পারো ভাইয়া চাপ যদি আমি প্রয়োগ করি চারপাশ থেকে তাহলে তো এটা সংকুচিত হয়ে যাওয়ার কথা, রাইট? এই গ্যাসগুলো সংকুচিত হয়ে যাওয়ার কথা। কিন্তু প্রসারিত আবার কেন হচ্ছে? মানে এই দাগটার পরে আবার কেন জেড এর মান বাড়া শুরু করেছে? চাপ বাড়ালে তো আরও কমে যাওয়ার কথা ছিল। বেসিক্যালি আমরা যদি এটার জন্য অণু বা পরমাণুগুলোর অ্যাটমিক স্ট্রাকচার দেখি, সো পরমাণুগুলোর মধ্যে আমরা কি জানি? আমার নিউক্লিয়াস থাকে। সো এটা আমার নিউক্লিয়াস, একটা পরমাণু, এটা ধরো আমার আরেকটা পরমাণুর নিউক্লিয়াস। আবার এগুলোর বাইরের শেলে কি থাকে? ইলেকট্রন থাকে, রাইট? সো এগুলোর বাইরের শেলে আমাদের এরকম ইলেকট্রন থাকবে। সো আমি জাস্ট 2-4টা ইলেকট্রন এঁকে দেখাচ্ছি তোমাদের। সো ইলেকট্রন থাকবে। সো এদের মধ্যে আসলে কি কি কাজ করে? তুমি যদি তাদেরকে কাছাকাছি নিতে থাকো বা দূরেই রাখো, তাদের মধ্যে আসলে কি কি বল কাজ করে? তাদের মধ্যে আকর্ষণ কাজ করছে কিসের মধ্যে? ইলেকট্রন আর প্রোটন, অর্থাৎ নিউক্লিয়াস আর বাইরের শেলের ইলেকট্রন। এই লাল দাগগুলোর মধ্যে আসলে কি কাজ করছে? এই লাল দাগগুলোর মধ্যে তোমার কাজ করছে কি? এই লাল দাগগুলোর মধ্যে কাজ করছে হচ্ছে তোমার আকর্ষণ বল। আবার আমি ব্লু কালার দিয়ে আরেকটা মার্ক দেখাই। সো এই ব্লু কালারের দাগগুলো অর্থাৎ ইলেকট্রন আর ইলেকট্রন, এটার মধ্যে কাজ করছে কি? এটার মধ্যে কাজ করছে বিকর্ষণ, এটার মধ্যে কাজ করছে বিকর্ষণ, আবার এই নিউক্লিয়াস আর এই নিউক্লিয়াসের মধ্যে কাজ করছে বিকর্ষণ। আমরা যখন তাদেরকে খুব কাছাকাছি আনবো তখন নিউক্লিয়াসের বিকর্ষণ অর্থাৎ এটা খুবই বেশি বেড়ে যায়। সো আমরা যখন তারা দূরে থাকে, মানে কম্পারেটিভলি দূরে থাকে, তখন চাপ ডেভেলপ করি। চাপ ডেভেলপ করার সাথে সাথে তারা কিন্তু সংকুচিত হওয়ার কথা ছিল, সংকুচিতই হচ্ছে, রাইট? সো কাছাকাছি চাপ দিলে সংকুচিত হবে, অবভিয়াসলি স্বাভাবিক কথা। বাট যখন খুবই বেশি কাছাকাছি নিয়ে আসবো, অর্থাৎ এই জায়গাগুলোতে খুবই বেশি কাছাকাছি যখন অলরেডি তারা চলে আসবে, তখন যেটা ঘটে তাদের এই নিউক্লিয়াসের বিকর্ষণের মানটা খুবই প্রবল হয়ে যায়। ফলে তারা বরং কাছাকাছি না এসে একজন আরেকজনকে বিকর্ষণ করে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। সো এর জন্য আসলে এই প্রসারণ ঘটনাটা ঘটে। সো আমরা এর জন্যই কিন্তু একটা সার্টেন প্রেশারের লিমিট পর্যন্ত তাদের মধ্যে সংকোচন দেখছি, এরপরে প্রেশার ডেভেলপের সাথে সাথে কিন্তু তার মধ্যে আমরা প্রসারণ দেখছি। আর ছোট গ্যাসগুলোর জন্য যেটা হয়, এটা অলরেডি ছোট গ্যাসগুলোর বাইরের শেল বা আকৃতিগতভাবে অনেক ছোট, তো তাদেরকে তারা অলরেডি যদি তুমি কাছাকাছি সামান্য পরিমাণের চাপও দাও, কাছাকাছি নিতে চাও, তাদের নিউক্লিয়াস যেহেতু দূরত্ব কম থাকবে, কারণ একটা ছোট গ্যাস বলতে আমি যেটা বুঝাচ্ছি এরকম ধরো হাইড্রোজেন ছোট গ্যাস আর আরেকটা হাইড্রোজেন ছোট গ্যাস। সো তাদের মধ্যে অলরেডি নিউক্লিয়াসের দূরত্বটা কিন্তু কম। কেন? কারণ তাদের বাইরের শেলের ইলেকট্রন সংখ্যা কম, বাইরের শেল সংখ্যা কম। তাহলে এদের মধ্যে যেটা ঘটে, এদের মধ্যে তুমি চাপ প্রয়োগের সাথে সাথেই তাদের বিকর্ষণটা ডেভেলপ করে বেশি। সো বিকর্ষণ ডেভেলপ করার কারণে তারা আগেই প্রসারিত হতে থাকে, যেটা বড় গ্যাসগুলোর ক্ষেত্রে হয় না। তাই দেখো আমরা হিলিয়াম, হাইড্রোজেন এদের ক্ষেত্রে কিন্তু কি দেখছি? যতই ছোট গ্যাস, যেমন হাইড্রোজেন হিলিয়ামের থেকে ছোট, সো তার ক্ষেত্রে কি হচ্ছে? তার ক্ষেত্রে আগেই মানে একদম শুরুতেই বেশি বিকর্ষণ হওয়া শুরু করেছে, অর্থাৎ প্রসারিত হওয়া শুরু করেছে।
গ্যাস স্যাম্পলগুলো। সো এই গ্রাফগুলো থেকে আমরা আসলে এই 3টা ডাটা আমি লিখে রেখেছি, যেগুলো আমি বলেছি, এই 3টা ডাটা আমরা ডেভেলপ করতে পারি। সো আমরা এই সম্পর্কগুলো যেন বলে দিই যে আমাদের অ্যামাগা বক্র আসতে পারে পরীক্ষায়, খুবই আসে, এটা বিশেষ করে কেমিস্ট্রিতে আসে। সো এই অ্যামাগা বক্রর আমরা এক্সপ্লেনেশনগুলোও জানবো, আবার গ্রাফগুলো আঁকা শিখবো। আর এই যে গ্রাফগুলো কোনটা কি পয়েন্ট সেটাও মাথায় রাখতে হবে, কারণ এগুলো কিন্তু আর বলে দেবে না তোমাদের পরীক্ষায়, এগুলো কিন্তু নিজেদেরই মুখস্থ রাখতে হবে, কোনটা কার্বন মনোক্সাইড কোনটা মিথেন। সো এই যে গ্রাফটা আমরা এঁকেছি ঠিক এইভাবে তোমরা একটু মুখস্থ করে ফেলবে, তাহলে তোমাদের অ্যামাগা বক্রটা নিয়ে প্রশ্ন আসলে তোমরা যে কোনো প্রশ্ন সলভ করে ফেলতে পারবে। তো এখন আমরা দেখব যে কেন আসলে এই যে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস আচরণ ভিন্ন প্রদর্শন করে, কেন এটা করে। সো আমরা কারণগুলো নিয়ে আলোচনা করব। সো কারণগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা বেশিরভাগ প্রশ্নেরই ঘতে তোমরা পাবে। সো গ্যাসের আয়তন বেসিক্যালি যেটা বোঝায় সেটা হচ্ছে গ্যাস চলাচলে অ্যাভেলেবেল সে কতটুকু আয়তন পাচ্ছে, অর্থাৎ চলাচলের আয়তনটাই বলতে গেলে গ্যাসের আয়তন হিসেবে কাজ করে। গ্যাসের নিজস্ব আয়তন, অণুগুলো কিন্তু অনেক ছোট হয়, সেই নিজস্ব আয়তন কিন্তু কনসিডারেশনে নেওয়া হয় না, বরং নেওয়া হয় কোনটাকে, গ্যাসগুলো চলাচলের জন্য যে আয়তনটা বরাদ্দ সেই আয়তনটা, যেটা আমরা আদর্শ গ্যাসের বেলায় একদম ক্লাসটাই যখন শুরু করেছি তখন কি বলেছিলাম, গ্যাসের আয়তন ইকুয়াল টু পাত্রের আয়তন। কেন বলেছিলাম এটা, কারণ আদর্শ গ্যাসের বেলায় আদর্শ গ্যাস চলাচলের জন্য কতটুকু আয়তন পায়, সে পুরো পাত্রের সমান আয়তন পায়। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা কি জানি যে গ্যাসের অণুগুলোও তো কিছু পরিমাণ আয়তন দখল করে আছে। ধরো এই গ্যাসের অণুর কথা চিন্তা করো, এই গ্যাসের অণুর জন্য চলাচলে বরাদ্দকৃত আয়তন কোনটা, বরাদ্দকৃত আয়তন কিন্তু এই পাশ এই পাশ এই পাশ এই পাশ এই পাশ। ও কি চাইলে ওর ভেতর দিয়ে চলাচল করতে পারবে না, এই অণুটা কিন্তু ওর ভেতর দিয়ে চলাচল করতে পারবে না। দ্যাট মিনস এইখানে কিন্তু আমরা আদর্শ গ্যাসের যে সূত্রটা, ওই সূত্রে কিন্তু একটা ভুল জিনিস শিখে এসেছিলাম। ভুল জিনিস বলতে একটা অ্যাজাম্পশনের অনুসারে আমরা কাজে গিয়েছিলাম। অ্যাজাম্পশনটা কি, সেটা হচ্ছে অণুসমূহের আয়তন অনেক ছোট বলে কি ধরা হয়, ছোট বলে ধরা হয় যে ওর ভেতর দিয়েও চলে যায়, মানে ওর আয়তনটা এতই ছোট যে এটাকে জিরো চিন্তা করা যায়। কিন্তু অনেকগুলো গ্যাসের অণু যদি থাকে তাহলে কি জিনিসটা সম্ভব, তাহলে কিন্তু তুমি খেয়াল করলে দেখবে যে এই গ্যাসটা চলাচলের জন্য কিন্তু খালি অংশগুলো পাচ্ছে, ঠিক আছে, কিন্তু ওর ভেতর দিয়ে কিন্তু চলাচল করতে পারছে না। আর ওর মতো তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অণু আছে, সো তাদের মধ্য দিয়ে কিন্তু এই অণুটা চাইলে চলাচল করতে পারছে না। তার মানে ওর জন্য জায়গা কিন্তু কিছুটা কমে আসলো। পাত্রের আয়তন ইকুয়াল টু গ্যাসের আয়তন বললে কিন্তু ভুল। আদর্শ গ্যাসের বেলায় আমরা পড়ে এসেছিলাম পাত্রের আয়তন ইকুয়াল টু গ্যাসের আয়তন, কিন্তু বাস্তব গ্যাস যখন আমরা পড়ব, অর্থাৎ অ্যাকচুয়াল ফিল্ডে যখন আমরা হিসাব করব, তখন কিন্তু আমরা এই গ্যাসের জন্য চলাচলে বরাদ্দ আয়তন হচ্ছে ব্লু অংশটা, এই অংশটা কিন্তু কনসিডারেশনে আসবে না। এই ক্ষেত্রে কিন্তু এই গ্যাসের জন্য চলাচলে বরাদ্দকৃত আয়তন হচ্ছে হোল ব্লু অংশটা, কারণ এখানে ব্লু অংশের মধ্যেই কিন্তু ওর ভেতরের আয়তন ইনক্লুডেড, মানে ওর মধ্য দিয়ে ও চলাচল করতে পারবে। বাট এইখানে কিন্তু চিন্তা করে দেখো, এর চলাচলের জন্য বরাদ্দকৃত আয়তন হচ্ছে ব্লু অংশটা, অর্থাৎ ও কিন্তু এই দিক দিয়ে চলাচল করতে পারবে, কিন্তু ওর ভেতর দিয়ে কিন্তু চলাচলের সুযোগ নাই, কারণ এটা কাউন্টে নেওয়া হয়নি। তার মানে কি বোঝা গেল, বাস্তব গ্যাসের ক্ষেত্রে আয়তনটা কিছু কম হওয়া উচিত, রাইট, কারণ চলাচলে অ্যাভেলেবেল আয়তনটাকে একটু কমে এসেছে। সো এটাই কিন্তু আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের মধ্যে তফাৎ, আয়তনগতভাবে তফাৎ। আরেকটা তফাৎ আছে চাপেরগতভাবে। সো এই দুই কারণে আসলে আমাদের আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাস ভিন্ন আচরণ প্রদর্শন করে। সো চলো আমরা চাপের যে তফাৎটা আছে সেটা পড়ে আসি। তো আমরা একটু খেয়াল করে দেখো, গ্যাসের চাপ ইকুয়াল টু গ্যাস কর্তৃক পাত্রের দেয়ালে দেয়া চাপ। সো এইটা আমরা পড়ে এসেছিলাম, কখন পড়ে এসেছিলাম, এই চ্যাপ্টারের একদম শুরুতে। সো এইখানে যদি দেখি, এটা হচ্ছে আদর্শ গ্যাসের সিচুয়েশন, এটা হচ্ছে বাস্তব গ্যাসের সিচুয়েশন, অ্যানিমেশন আকারে যদি দেখি। সো আদর্শ গ্যাস আমার এখানে পাত্রের দেয়ালে ধাক্কা খাবে, সিট থাকবে না, পাত্রের দেয়ালে ধাক্কা খাবে, সিট থাকবে না, রাইট। সো পাত্রের দেয়ালে ধাক্কা খেলো, ওই ধাক্কাকে পাত্রের দেয়ালের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিলে আমরা আসলে কি পেয়ে যাব, আমরা আদর্শ গ্যাস পাত্রের দেয়ালে যে চাপ দেয় অর্থাৎ গ্যাসের চাপটা পেয়ে যাব, রাইট। এটাই তো আমরা পড়ে এসেছিলাম, হ্যাঁ এটা আমরা পড়ে এসেছিলাম। বাট আমরা বাস্তব গ্যাসের জন্য একটু দেখো, অ্যানিমেশনটা আবার দেখো। এইখানে একটা গ্যাস অণু আছে, এইখানে একটা গ্যাস অণু আছে, এখানে গ্যাস অণু আছে। এই গ্যাস অণু কি শুধু পাত্রের দেয়ালেই যাবে, সে কিন্তু ওকেও ধাক্কা দিতে পারে, রাইট, সে কিন্তু ওকেও ধাক্কা দিতে পারে। কেন ধাক্কা দিতে পারে, কারণ ওদের মধ্যে কি আছে, আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ বল থাকতে পারে। আকর্ষণ বল থাকে যদি তাদের একটা পার্টিকুলার ডিস্টেন্সের দূরে থাকে, তাহলে তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করবে। আবার একটা পার্টিকুলার ডিস্টেন্সের যদি কাছাকাছি চলে আসে, ওই যে বলেছিলাম নিউক্লিয়াস যদি খুবই কাছাকাছি চলে আসে, তাহলে তাদের মধ্যে বিকর্ষণও কাজ করতে পারে। সো আমরা
এই যে এই গ্যাসটা কিন্তু ওকেও ধাক্কা দিতে পারে, ওকেও ধাক্কা দিতে পারে, ওকেও ধাক্কা দিতে পারে। সো গ্যাসের চাপ ইকুয়াল টু গ্যাস কর্তৃক পাত্রের দেয়ালে চাপ, এই কনসেপ্টে যদি আমরা ফিক্সড থাকি তাহলে কিন্তু একটু একটা জিনিস এই ক্ষেত্রে খেয়াল করো, এই গ্যাসটা পাত্রের দেয়ালে ধাক্কা দিবে, ঠিক আছে, কিন্তু এই ধাক্কাটা সে নিজে যতটুকু প্রডিউস করছে, নিজের কারণে যতটুকু গ্যাসের দেয়ালের চাপ সে ক্রিয়েট করছে, আরেকজনের একটা ধাক্কা খেয়ে তার কিন্তু ওই ধাক্কার পরিমাণটা, মানে ও যে পাত্রের দেয়ালে ধাক্কাটা দেবে ওইটা কিন্তু বেড়ে যেতে পারে, রাইট? মানে দেখো ও নিজে গেলে ধরো 20 নিউটনের ধাক্কা দিত, ওর সাথে ধাক্কা খেয়ে, কেন ধাক্কা খেলো? কারণ আমাদের আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে, সো ওর সাথে ধাক্কা খেয়ে ওর ধাক্কার পরিমাণটা কিন্তু পাত্রের দেয়ালে 20 নিউটনের জায়গায় 30 নিউটনও হয়ে যেতে পারে, রাইট? অর্থাৎ পাত্রের দেয়ালে যে চাপটা, সেই চাপটা কিন্তু ও নিজেও একটা পার্ট ডেভেলপ করছে, আবার আরেকজন থেকে ধাক্কা খেয়ে ওইটারও কিন্তু একটা অংশ এখানে পাত্রের দেয়ালে চাপকে ডেভেলপ করছে, রাইট? তার মানে আমরা আদর্শ গ্যাসের বেলায় কি চিন্তা করি? আমরা আদর্শ গ্যাসের বেলায় অ্যাজাম্পশন হিসেবে চিন্তা করি যে অনুসময়ের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল থাকবে না, অর্থাৎ আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বলকে নেগলেক্ট করা হয়েছে আদর্শ গ্যাসের আলোচনায়। আর বাস্তব গ্যাসের আলোচনায় কি করা হয়েছে? বাস্তব গ্যাসের আলোচনায় যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে এই যে বাস্তব গ্যাস একটা আরেকটার সাথে আন্তঃআণবিক আকর্ষণ বল থাকতে পারে, আকর্ষণ বা বিকর্ষণ দুইটার যে কোনো একটা থাকতে পারে। এই আকর্ষণ বা বিকর্ষণ থাকার কারণে পাত্রের দেয়ালে চাপের পরিমাণ কিন্তু হ্রাস বৃদ্ধি করতে পারে, রাইট? সো আমরা বৃদ্ধিটাই কনসিডার করি, কারণ ও ওকে ধাক্কা দিচ্ছে, ও যদি ওকে ধাক্কা দেয় সো ও নিজে একটা চাপ দিত পাত্রের দেয়ালে, এখন আরেকজন থেকে পাওয়া ধাক্কার কারণে পাত্রের দেয়ালে চাপের পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে। তার মানে ওর নিজের পাত্রের দেওয়ালে চাপ প্লাস ওরও কিন্তু একটা অংশ আন্তঃআণবিক আকর্ষণ বল থেকে আসে, যেই কারণে পাত্রের দেয়ালের চাপটা কিন্তু ডেভেলপ করতে পারে, রাইট? সো আমরা এবার চলে আসি, এই যে এই ঘটনাগুলো পড়লাম এগুলোর আলোকে আমরা যে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র পড়েছিলাম, এগুলো তো আদর্শ গ্যাসের জন্য পড়েছিলাম। এই সূত্রগুলোর মধ্যে আমরা ভুল আছে এটাও মাত্র আলোচনা করলাম, যে আয়তনের একটা ভুল আছে, চাপের একটা ভুল আছে। সো এইগুলোকে কারেকশন করে আমরা একটা নতুন সূত্র ডেভেলপ করব। সো আগে দেখে আসি, আদর্শ গ্যাস সূত্রে আমরা পড়েছিলাম কি, গ্যাসের চাপ ইকুয়াল টু পাত্রের দেয়ালে অণু কর্তৃক দেয়া ধাক্কা ডিভাইড বাই পাত্রের ক্ষেত্রফল, একদম ফার্স্ট ক্লাসে বলে এসেছি। আর গ্যাসের আয়তন হচ্ছে গ্যাস চলাচলে প্রাপ্ত আয়তন, মানে যতটুকু আয়তন অ্যাভেলেবেল তার চলাচলের জন্য ইকুয়াল টু পাত্রের আয়তন। এটা আদর্শ গ্যাসের জন্যই, কিন্তু বাস্তব গ্যাসের জন্য আমরা দেখেছি পাত্রের আয়তন হয় না, আবার অণু কর্তৃক দেওয়া ধাক্কা তাও হয় না, এখানে আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণের একটা প্রভাব থাকে। সো বাস্তব গ্যাসের জন্য যেই সূত্রটা, এটা বেসিক্যালি আমাদেরকে কে দিয়েছে? এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। এটা হচ্ছে বাস্তব গ্যাসের জন্য সূত্র, এটা আদর্শ গ্যাসের জন্য সূত্র, এটা বাস্তব গ্যাসের জন্য সূত্র। তো একটা জিনিস আগে একটু বলে দিই তোমাদের জন্য ভালো এটা জিনিসটা, সেটা কি, এই সূত্র দিয়ে কখনো কোনো ম্যাথ আসবে না। সো এই সূত্র দিয়ে কখনো কোনো ম্যাথ আসবে না, বাট এই সূত্র দিয়ে প্রশ্ন আসবে। কীরকম প্রশ্ন আসে? এই যে এই সূত্রটা আসলো আদর্শ গ্যাস সূত্র থেকে, কেন আসলো? মানে এখানে যে কারেকশন করে পি এর জায়গায় এই জিনিসটা আনা হয়েছে, ভি এর জায়গায় এই জিনিসটা আনা হয়েছে, সো এটা কেন আনা হয়েছে? সো এই কারেকশনটা কিন্তু ঘতে আসে। সো এটা দিয়ে কোনো ম্যাথ আসে না। কেন ম্যাথ আসে না এটাও বলে দিই, কারণ এখানে এ আর বি এগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ধ্রুবক। সো এ আর বি যে তোমার ধ্রুবক, এই ধ্রুবকগুলোর মান আবার এক একটা গ্যাসের জন্য, এক একটা তাপমাত্রায়, এক একটা ঘটনার জন্য ভিন্ন ভিন্ন হতে পারে। তার মানে এগুলোর কোনো সুনির্দিষ্ট মান নেই। তো এগুলোকে বলছি ধ্রুবক, বাট এগুলো অবস্থা বিশেষে ধ্রুবক, এক একটা পার্টিকুলার অবস্থার জন্য এটার মান ধ্রুবক। সো এর জন্য এই মানগুলো বের করে আলাদা আলাদা করে দেওয়া হয় না সাধারণত পরীক্ষাগুলোতে, তাই আমাদের এই সূত্রগুলো দিয়ে কোনো ম্যাথ আসে না। তো আমাদের জানা থাকতে হবে যে এই পার্টটা কেন এসেছে, এই পার্টটা কেন এসেছে। সো আমরা এটাই চলো এখন এক্সপ্লেন করব। সো আমাদের এই অংশটা আসলে কি, এই অংশটা কি, আগে আদর্শ গ্যাসের চাপের জায়গায় যে অংশটা এসেছে বাস্তব গ্যাসের জন্য সেটা, তার মানে এটা হচ্ছে পাত্রের দেয়ালে গ্যাস কর্তৃক যেই চাপটা পাওয়া যায়, অর্থাৎ আমরা পাত্রের দেয়ালে যদি একটা সেন্সর রেখে দিই, ওই সেন্সরে যেই চাপটা আমরা রিচ করব সেই চাপের মানটা। আবার ভিটা আমার কি, গ্যাসের আয়তন। সো এটা বেসিক্যালি গ্যাসের আয়তন মানে কি, গ্যাসের আয়তন হচ্ছে গ্যাসের চলাচলের জন্য অ্যাভেলেবেল আয়তন, গ্যাস চলাচলের জন্য যতটুকু আয়তন পাচ্ছে। সো এইটা হচ্ছে গ্যাস চলাচলের জন্য প্রাপ্ত আয়তন। এইখানে আবার পি আছে, ভি আছে। পি এর পরিচয় কি? পি এর পরিচয় হচ্ছে গ্যাসের একটা অণু পাত্রের দেয়ালে যে চাপ প্রয়োগ করতে চায়, অর্থাৎ গ্যাসের অণু কর্তৃক, মানে নিজে সে পাত্রের দেয়ালে যে চাপটা ডেভেলপ করবে, নিজে যে চাপটা পাত্রের দেয়ালে ডেভেলপ করবে। আর এই অংশটা কি, এই অংশটা হচ্ছে আমার আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে পাত্রের দেয়ালে চাপটা আরেকটু ডেভেলপ হয়ে যায়, আমরা দেখেছি আগের স্লাইডে। সো এটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে অতিরিক্ত যে চাপটা ডেভেলপ হয় পাত্রের দেয়ালে। আর এইখানে ভি এর পরিচয় কি? ভি এর পরিচয় হচ্ছে পাত্রের আয়তন। আমরা জানি
বাস্তব গ্যাসের বেলায় বাস্তব গ্যাসের একটা অণু পাত্রের পুরো আয়তনটা কিন্তু পায় না চলাচলের জন্য, বরং সে তার চেয়ে কিছু একটা অংশ কম পায়। কেন? কারণ আমরা জানি একটা পাত্রে অসংখ্য অণু থাকে, সো তারা নিজেরাও কিছু একটা জায়গা দখল করে রাখবে, রাইট? সো এটা তোমরা আরও বুঝতে পারবে কীভাবে, যে ভাইয়া ওই আয়তন, ওইগুলোর অণুর আয়তন তো অনেক ছোট, সো এগুলো তো বিবেচনা না করলেও হয় আদর্শ গ্যাসের কনসেপ্ট অনুসারে। এটা আসলে বিবেচনা না করলে হয় এটা মনে হচ্ছে, কিন্তু তোমরা যদি এটাকে কুল করো, মানে অনেক ঠান্ডা করো, সো ঠান্ডা করলে এখানে কি হবে, এটা লিকুইড হয়ে যাবে না? সো লিকুইড যদি হয়ে যায় তাহলে কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করবে, গ্যাসকে ঠান্ডা করে বা চাপ প্রয়োগ করে লিকুইড করলে এখানে গ্যাসটা কিসে পরিণত হয়ে যাবে? তরলে পরিণত হয়ে যাবে। তখন দেখবে যে তরলের আয়তনটা মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা আয়তন। সো আমরা এই যে পাত্রের আয়তন যে বলছি যে পুরো আয়তনটাই থাকবে একটা গ্যাস অণুর চলাচলের জন্য, এই অণুটা চলাচলের জন্য পুরো আয়তনটাই পাবে, তা কিন্তু না। কারণ এই আয়তন পরিমাণ অণুগুলোই কিন্তু আগে এই জায়গাটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিল। সো এর জন্য আমাদের কি করতে হবে? আয়তনগত একটা কারেকশন নিয়ে আসতে হবে। সো আয়তনগত কারেকশন, পাত্রের আয়তন থেকে কিছু একটা আয়তন বাদ যাবে। কেন বাদ যাবে? কারণ গ্যাসের অণুগুলোরও নিজস্ব একটা আয়তন আছে। সো একটা অণুর জন্য অন্য অণুর ভেতর দিয়ে চলাচল সম্ভব না, অর্থাৎ গ্যাস চলাচলে প্রাপ্ত আয়তনটা পুরোপুরি পাত্রের আয়তন নেওয়া যাবে না। সো আমরা এইগুলোকে একটু এক্সপ্লেইন করে দেখি পরের স্লাইডে। সো আমরা যদি দেখি এক্সপ্লেইন করে, সো আমরা পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রে পি হচ্ছে পাত্রের দেয়ালে প্রাপ্ত চাপ। সো বাস্তব গ্যাসের জন্য আমরা লিখতে পারি চাপ আদর্শ গ্যাসের চাপ হতে কম। কেন লিখতে পারি? কারণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ পড়েছ পাত্রের দেয়ালে ধাক্কা বাই ক্ষেত্রফল, যেটা আমরা প্রথম ক্লাস থেকে পড়ে এসেছি। আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে চাপ এটা কি? পাত্রের দেয়ালে ধাক্কাটা তো ধাক্কা বাই ক্ষেত্রফলের জন্য একটা ব্যাপার আছে, আবার আন্তঃআণবিক আকর্ষণ বলেরও একটা ব্যাপার আছে, রাইট? সো এখানে আন্তঃআণবিক আকর্ষণ বলটাও বিবেচিত হবে। সো আমি যদি সূত্রটা আগাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা কি করলাম? পাত্রের দেয়ালে ধাক্কা বাই ক্ষেত্রফলটাকে একপাশে করে দিলাম, আর এইটা হচ্ছে গ্যাসের একটা অণু পাত্রের দেয়ালে যে চাপ প্রডিউস করতে পারে সেই চাপের ভ্যালুটা আমি নিলাম, এটাকে ওপাশে পাঠিয়ে দিলাম। তাহলে আমরা এরকম কিছু একটা টার্ম লিখতে পারি, রাইট? জাস্ট পক্ষান্তর করা হয়েছে। সো এইখানে পাত্রের দেয়ালে ধাক্কা বাই ক্ষেত্রফল, এটা হচ্ছে আমার এই পুরো অংশটা, এই পুরো অংশটা হচ্ছে পাত্রের দেয়ালে ধাক্কা বাই ক্ষেত্রফল। এটার মধ্যে কি আছে? গ্যাসের অণুগুলোর দেওয়া চাপ। বেসিক্যালি এটাকে একটা অণুর দেওয়া চাপ বললে ভুল হবে, এটা হচ্ছে গ্যাসের অণুগুলো নিজে যতটুকু পাত্রের দেয়ালে চাপ প্রডিউস করতে পারে। অর্থাৎ আমি এদেরকে দেখাই, জিনিসটা হচ্ছে এরকম। তো এটা পাত্রের দেয়ালটা ধরো, সো এইটা আমার একটা অণু। সো এই অণুটা নিজে বা এই অণুটা নিজে, মানে এরা শুধু নিজের যোগ্যতায় যতটুকু পাত্রের দেয়ালে চাপ প্রডিউস করতে পারে। আর এই যে অতিরিক্ত অংশটা এসেছে, অতিরিক্ত অংশটা কোনটা? যে এই গ্রিন কালারের অতিরিক্ত অংশটা এসেছে, এটা কি বোঝাচ্ছে? আরেকটা অণু ধরো তাকে কি করেছিল? আরেকটা অণু ধরো তাকে এক ধাক্কা দিয়েছিল। সো এই ধাক্কার কারণে, আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে ধাক্কা দিয়েছিল, এই ধাক্কার কারণে এই চাপটা কি আরেকটু বেড়ে গেল না? সো এই চাপটা আরেকটু বেড়ে গেল। তার মানে পাত্রের দেয়ালে দেওয়া চাপ কিন্তু দুইটা অংশ বেসিক্যালি। সো এখানে রেড অংশটা বোঝাচ্ছে আমার আঁকা রেড অংশ দিয়ে, আর গ্রিন অংশটা বোঝাচ্ছে আমার আঁকা গ্রিন অংশ দিয়ে। সো পাত্রের দেয়ালে চাপটা কিন্তু এখন একটু বর্ধিত, রাইট? সো কিন্তু খেয়াল রাখতে হবে, বাস্তব গ্যাসের চাপ কিন্তু বেড়ে যায়নি, ঠিক আছে? বাস্তব গ্যাসের চাপ বরং আরও কমে গিয়েছে। মানে বাস্তব গ্যাসের চাপ বলতে এখানে শুধু রেড অংশটা বোঝানো হচ্ছে। এই রেড অংশটা মানে গ্যাস অণু নিজে পাত্রের দেয়ালে যতটুকু চাপ দিতে পারতো। এখন পাত্রের দেয়ালে দেওয়া চাপটা আগেরটার মতোই আছে, কিন্তু এখন আমরা ধরছি যে ও নিজেই পুরো পাত্রের দেয়ালের সমান চাপ দেয় না। মানে যেই চাপটা এখানে আমরা রিড করে পাবো সেটা শুধুমাত্র ওর থেকেই আসে না, বরং ওর থেকেও কিছু আসে, ঠিক আছে? সো আমাদের খেয়াল রাখতে হবে এই কনসেপ্টটা। তো এবার আমরা চলে আসি এরপরে গ্যাসের আয়তন নিয়ে কথা বলবো। সো আয়তনের জিনিসটা খুবই সিম্পল। পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রে ভি ইকুয়াল টু পাত্রের আয়তন, অর্থাৎ আদর্শ গ্যাস চলাচলে যে আয়তনটা অ্যাভেলেবেল সেটা আদর্শ গ্যাসের বেলায় আলটিমেটলি পুরোটা পাত্রের আয়তনই বিবেচনা করা হচ্ছে। কোন শর্তে বিবেচনা করা হয়েছিল এটা? কারণ অণুর আয়তন নগণ্য, অর্থাৎ একটা অণু আরেকটা অণুর ভেতর দিয়ে চলাচল করতে পারবে, এরকম একটা কনসেপ্ট ছিল। কিন্তু আমরা দেখলাম যে না, বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুর নিজস্ব আয়তন থাকে মোটামুটি ভালো অ্যামাউন্টেরই। সো গ্যাস চলাচলের জন্য বরাদ্দ আয়তন যেটা, সেটা হচ্ছে পাত্রের আয়তন থেকে অণুসমূহের আয়তন বাদ দিতে হবে। অর্থাৎ একটা ফিগার যদি দেখাই, সো আমরা এই ফিগারের এই যে এই অণুটার জন্য, মানে আমরা রেড কালারের অণুটা যেটা আছে, সো রেড কালারের অণুটার জন্য বরাদ্দকৃত আয়তন হচ্ছে এই রেড পোর্শনটা, ঠিক আছে? সো সে কিন্তু চাইলেও ওর ভেতর দিয়ে যেতে পারবে না, ঠিক আছে? সো আমরা এইভাবে জিনিসটা চিন্তা করতে পারি। সো আমরা তাহলে দেখলাম এই ক্ষেত্রে গ্যাস চলাচলের জন্য বরাদ্দ আয়তন হচ্ছে পাত্রের আয়তন থেকে অণুসমূহের আয়তন বাদ দিতে হবে, আর অণুসমূহের আয়তনটাকেই কনসিডার করা হয়েছে NB হিসাবে। সো আমরা এটাকে লিখতে পারি
ভি মাইনাস এন বি। ঠিক আছে, সো আমরা আজকের ক্লাসে বেসিক্যালি এতটুকুই পড়ব। পরের ক্লাসেও আমাদের একটা ইন্টারেস্টিং পড়া আছে। পরের ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের গড় মুক্ত পথ। এটা হচ্ছে অনুসমূহকে নিয়েই। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।